আমাদের বিভিন্ন প্রশিক্ষণে আপনাদের স্বাগতম। আজকে আমরা আসলে 16তম ক্লাসে। তো আজকে আমরা মূলত আসলে হাঁসের উপরে ক্লাস নেব। আপনারা অনেকেই শুধু ডাক ডাক বলতেছিলেন, তো এই ডাকের উপরে ক্লাস নেব। ডাকের উপরে ক্লাস নিলেও ম্যাক্সিমাম ব্রুডিং হাঁসের মুরগির মতোই, এক কথা সেম, জাস্ট তাপমাত্রাটা সেভাবে মেনটেন করতে হয়। আচ্ছা, তারপরে যদি বলি যে আসলে হাঁস বলতে আমাদের বাংলাদেশে যে হাঁসগুলো আছে, স্বাভাবিকভাবে যে আমরা দেশি হাঁস যেগুলো বলি, এগুলো তো অনেক কালার হয়, কালো, ছাই কালার, খাকি কালার, তারপরে সাদা কালার, এরকম বিভিন্ন কালার হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে দেশি হাঁস যেগুলো, এগুলো হলো মূলত বছরে ৭০ থেকে ৮০টা ডিম দেয়। এগুলো হলো ডিমের জন্য না, মাংসের জন্য বলা যায় যে, বা ডিম মাংস ডুয়েল পারপাস বলতে না, এগুলো না আমাদের আসলে ওই অ্যাজ ইউজুয়াল অতিরিক্ত খাবারও দেয় না, বাসার যেগুলো খাবার দিয়ে দেওয়া হয়, এই জন্য এদের হলো এই অবস্থা। তো এই দেশি হাঁসগুলোকে আবার এটাকে মানে উন্নত করা হয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক। এটা হলো দুইটা টাইপ করা হয়েছে, একটা হলো সাদা বা রূপালী, আর একটা হলো বুকটা কালো, কালো হাঁস বুকটা সাদা, এটাকে নাগেশ্বরী বলা হচ্ছে। এগুলো কিন্তু দেশি হাঁসেই, দেশি হাঁস থেকেই ব্রিডিং করে, মানে সিলেকশন ব্রিডিং করে ডেভেলপ করা হয়েছে। তো এগুলো বছরে পরে ১৯০ থেকে ২০০টা ডিম দেয়, আর কালোটা একটু বেশি ডিম দেয়, ২০০টার উপরে বা ২০০টা ডিম দেয়। তো এইগুলো হলো আপনারা ডিম এবং মাংস দুইয়ের পারপাস এগুলো পালন করতে পারেন, যারা বাসা বাড়িতে পালন করতে চান। এই যে রূপালী বা নাগেশ্বরী, যেটা বা সাদা বা কালো যেটা বলা হচ্ছে। আচ্ছা, এই যে রূপালী, যেটা দেখতে অনেক সুন্দর, কিছুটা পিকিনের মতোই মনে হয়, পিকিন স্টারের মতোই। আর বুক কালো বাসা, আর এগুলোর ওজনও ভালো, ওজনও প্রায়, মেল গুলো ২ কেজি আপ হয়, আর ফিমেল যেগুলো, এগুলো প্রায় ১৬০০ ১৫০০ ১৬০০ এরকম হয়। কালোটার একটু ওজন তুলনামূলক কম হয় সাদার তুলনায়। আচ্ছা, আর একটা হলো যে খাকি ক্যাম্বেল বা ডিমের জন্য, এটা বছরে ২৫০ থেকে ৩০০টা পর্যন্ত ডিম দেয়। এই খাকি ক্যাম্বেলটা হলো কি, মূলত ওই যখন ব্রিটিশরা যখন এই উপমহাদেশে রাজত্ব করছিল, ক্যাম্বেল নামে একজন ইয়া ছিল, ওই বেটায় তার বউয়ের শখ পূরণের জন্য ওই হাঁস নিয়ে আসছিল। কালার ছিল খাকি, আর তার নাম ছিল ক্যাম্বেল, এই নামকরণ করা হয়েছিল খাকি ক্যাম্বেল। তো এটা হলো মূলত ডিমের জন্য, এটা ২৫০ থেকে ৩০০টা ডিম দেয় বছরে। এটা এটা মূলত আমাদের বাংলাদেশের সচরাচর ডিমের জন্য পালন করে থাকে, যে খাকি ক্যাম্বেল হাঁস। আর একটা হলো জেন্ডিং হাঁস পাওয়া যায়, যেটাও ডিমের জন্য। এটা ২৬০ থেকে ৭৪টা বা ২৮০টা ডিম দেয়। এগুলো দেখতে একটু এই যে খাকি কালারে হয়, বাট হলো লম্বা লম্বা, মাথাগুলো হবে সবগুলো লম্বা লম্বা এবং চিকনা চাকনা, বডি হালকা কিন্তু ডিম প্রোডাকশন দেয় ভালো, দেখতে লম্বা এইরকম। তো যাই হোক, এগুলো প্রায় ডিমের জন্য এটা পালন করা হয়ে থাকে। আর পিকিং বা বেজিং যেটা বলা হচ্ছে, এটা মূলত মাংসের জন্য, এটা ডুয়েল পারপাসও বলা যায়। এটাও এরকম ১৮০ বা ২০০টা ডিম দেয়। আর এটা হলো ২.৫ মাসে প্রায় ৩ কেজি ওজন চলে আসে। এটা একবারে সাদা এবং মাংসই বলি। এরা, এটা আপনারা আবদ্ধ ভাবেও পালন করতে পারেন, আবার মূলত খোলাভাবে ওপেন ভাবে পালন করা যায়। এই হলো আমাদের হাঁস, সচরাচর আমাদের বাংলাদেশে যেগুলো সচরাচর পাওয়া যায়। পাশাপাশি তো মাছকুমির চীনা হাঁস চ্যানেলে, এটা বছরে প্রায় ৮০ থেকে ১০০টা ডিম দেয়, আর ওজন তো প্রায় ৬ থেকে ৭ কেজি হয়। রাজহাঁসও তো ঠিক সেম এরকমই। আর একটা হলো যে সোয়ান, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, হয়তো দুই একজনের কাছে শৌখিনতার কারণে থাকতে পারে, তাছাড়া নাই। এটা হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। এগুলো হলো মোটামুটি ওয়াটার ফার্ম, বা আমাদের দেশের সচরাচর বা যেগুলো ওয়াটার ফার্ম হিসেবে পাওয়া যায়। আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে এই হাঁস পালন পদ্ধতিটা কয় ভাগে ভাগ করা হয়েছে, এটাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ওপেন মানে উন্মুক্ত পদ্ধতি, উন্মুক্ত মানে যেটা ছেড়ে দিয়ে থাকে, বিশেষ করে এগুলো হলো চীন বা অন্যান্য দেশে থাকে, যে ওরা বিশাল বড় এলাকায় ছেড়ে দিয়ে থাকে, ওই ছেড়ে দিয়ে ওগুলোতেই থাকে, জাস্ট উপরে আসে থাকে, আবার ছেড়ে দেয় থাকে। এরা বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে নেয়, উন্মুক্ত পদ্ধতি। অর্ধ আবদ্ধ পদ্ধতি বা সেমি ইন্টেনসিভ বলা হচ্ছে, যেটা অর্ধ মানে কি, এটা ওপেনও আছে আবার আবদ্ধ আছে, আবদ্ধ করে মানে খোলামেলা খায়, আবার ভিতরে ঢুকে রাখা, এরকম, যেটা স্বাভাবিকভাবে আমাদের দেশে কিছু করা হয়। আবদ্ধ মানে একবারে আবদ্ধ, যেটা যেখান থেকে বাইরে হওয়ার কোনো অপশন নাই। যেমন আমাদের বিএলআরআইতে আমাদের যে হাঁসগুলো যে আবদ্ধ,
ঘরের মতোই আছে, এক সাইডে উঁচু আছে, এক সাইডে নিচু ড্রেনের মতো আছে। এখানে দিনের বেলা পানি দেওয়া হয়, এখানে তারা গোসল করে, ব্যাটিং করে। আবার দুপুরের পরে তারা শুকনো জায়গায় ডাঙায় আসে, বসে থাকে। একবারে আবদ্ধ, পুরোটা একবারে ফেন্স দিয়ে ঘেরা। এটা হলো কি অর্ধ আবদ্ধ পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি। আর দুইটা হলো হার্ডিং বা ল্যান্ডিং পদ্ধতি। হার্ডিং বা ল্যান্ডিং মানে হলো কি, হার্ডিং মানে হলো মূলত এটা ইয়াতে করা হয়, বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে যে পালন করা হয়। হাওর অঞ্চলগুলোতে কি করা হয়, অস্থায়ী ঘর তৈরি করা হয়, এবং যে অঞ্চলে পানি আছে সেই অঞ্চলে হাঁস ছেড়ে দেওয়া হয়। রাতের বেলা ওই অস্থায়ী ঘরে রাখা হয়। এখানে 1-1.5 মাস থাকলো, পানি কমে গেল, আবার আরেক দিক চলে গেছে দূরে, ওখানে যে আবার অস্থায়ী ঘর করবে। এই পদ্ধতিটা বলা হচ্ছে হার্ডিং। আর হলো ল্যান্ডিং পদ্ধতি, মানে হলো যে বিশেষ করে বিল অঞ্চলে, চলন বিল বা এই অঞ্চলে, এই অঞ্চলের লোকজন কি করে, এরা মনে করে যে 6 মাসের জন্য বাসা থেকে বাইরে, বউ শরীর টোপলা টুপলি নিয়ে, হাঁস নিয়ে, 500-1000 হাঁস নিয়ে তারা চলে গেল বিল অঞ্চলে। বিলের মাঝখানে যা মনে করে সারাদিন বিলে খাওয়াবে, সন্ধ্যার সময় যেখানে উঁচু জায়গা পাবে সেখানে হাঁসও রাখবে, তারা একটা বড় ঘরে শুয়ে থাকবে। দিনের বেলা তার বউ হাঁস চড়াবে, আর স্বামীরা কি করে, ডিম বিক্রি করতে যায়। তো এইভাবে যেদিকে পানি যায় সেদিকে তারা যায়, যায় যখন সব পানি শুকে যায় তখন তারা সব হাঁস বিক্রি করে দেয়, বাড়ি চলে আসে। এইটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পদ্ধতি, মানে এইভাবেও হাঁস পালন করা হয়। তো যাই হোক, এই হলো হাঁস পালন পদ্ধতি, এগুলোতে আপনারা পালন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আসি যে হাঁসের বাচ্চা বা ব্রুডিং, বাচ্চা ব্রুডিং সম্পর্কিত তথ্য। ব্রুডিং করার ক্ষেত্রে বাচ্চাকে যদি আপনারা নিজেরা হেসিং করেন, বা যদি আপনারা ইয়া থেকে বাইর করেন, অবশ্যই যখন এরকম হাঁসের বাচ্চার গা একবারে শুকনো ঝরঝরে হবে, গা কোনো আঠালো থাকবে না, তখন বাইর করবে। তারপরে যদি কোনো আঠালো থাকে সেটা ইনকিউবেটরে রেখে দিবেন যতক্ষণ গা শুকাবে না, অর্থাৎ গা শুকিয়ে গেলেই তখন বাইর করে ফেলবেন, এরপরে আর রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে বাচ্চা ব্রুডিং তো ঠিক সেম। বলা হচ্ছে হাঁসের বাচ্চা এরকম প্রায় শীতকালে তো 4 সপ্তাহে প্রায় তাপ দিতে হয়, বাট গ্রীষ্মকালে সেরকম হয়তো 2-3 সপ্তাহ দিলে, গ্রো বেশি বড় হয়ে গেলে সেভাবে আর এভাবে তাপ দিতে হয় না, বা হালকা লাইট জ্বলে রাতে রাখলে হয়। তো এটাও বলা হচ্ছে যে প্রথম মতো আপনারা সেভাবেই স্যাম মুরগির মতোই পেপারে দিবেন, পেপার তুষ দিবেন, তুষের উপর পেপার দিবেন, পেপারের উপরে খাদ্য ছিটিয়ে দিবেন, পানির পাত্র দিবেন, এখানে তারা খাবার খাবে। প্রথম 2 দিন এভাবে পেপারের উপর খাবার দিতে পারেন, 2-3 দিন। এবং বলা হচ্ছে যে ঠিক স্যাম আবদ্ধ ঘরে ইয়া করতে হয়, যে আপনারা রাউন্ড করে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে পারেন, বা এভাবে মনে করেন যে একটু ছোট জায়গা বা খোলামেলা জায়গাও একটু আবদ্ধ, মানে একটু এক সাইডে, রুমের এক সাইডে তুষ বিছায়ে আবার খোলাও রাখতে পারেন, যে খোলা রেখেও আপনারা উপরে লাইট ঝুলে দিয়ে আপনারা হাঁসের বাচ্চা ব্রুডিং করতে পারেন, তবে তুষ ব্যবহার করাটা ভালো। আচ্ছা, এগুলো স্যাপ জানেন ব্রুডিং এর উদ্দেশ্য, কেন ব্রুডিং করব, তাপমাত্রা দেওয়ার জন্য, খাবার পানি নিশ্চিত করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরে যেন তাপ ধরে রাখতে পারে এই জন্য, কুসুম ভিতরে নাভিটার ভিতরে যেন শুকে যায় এই জন্য, এগুলো তো বলছি অলরেডি। তারপরও আর তাপমাত্রাও সেম, হাঁসেরও সেম। প্রথম সপ্তাহ 90 ডিগ্রি বা 32 ডিগ্রি সেলসিয়াস, আর দ্বিতীয় সপ্তাহ 85 বা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, আর 80, 80 হলো প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে এরকম করে কমবে, মানে ফারেনহাইটের ক্ষেত্রে। আর এদিকে তো হলো 32, 30, 29, 27 অ্যাজ ইউজুয়াল এভাবে তাপমাত্রা রাখলে মোটামুটি হাঁসের বাচ্চা ব্রুডিং করা হয়। আচ্ছা, এরপর ব্রুডিং সম্পর্কিত হাঁসের ক্ষেত্রে কিছু কথা আছে, যে ব্রুডিং কালে হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি মৃত্যু হয়। কেন মৃত্যু হয়, অনেক সময় অনেক হাঁসের বাচ্চা মারা যায়। এই বলা হচ্ছে বাচ্চার প্রয়োজনীয় তাপ যদি না পায় এবং পর্যাপ্ত যদি বায়ু চলাচল করতে না পারে, তাহলে হাঁসের বাচ্চা অনেক দুর্গন্ধ হয়। এই জন্য বায়ু চলাচল করতে হবে, মানে করার ব্যবস্থা। দিনের বেলা যখন তাপ বেড়ে যাবে তখন দরকার জানলা টান্না খুলে দিয়ে তাপ চলাচল করতে হবে এবং পরিষ্কার করতে হবে, কারণ রুমে যেন গ্যাস না হয়, গ্যাস হলে চোখ বন্ধ হয়ে যাবে, চলতি পানি পড়বে। এবং অনেক সময় প্রচন্ড যদি তাপ কম হয়, ঠান্ডা যদি লেগে যায়, তাহলে হাঁসের বাচ্চা নিউমোনিয়া হয়। নিউমোনিয়া হলো দেখবেন যে মাথা ঘুরে মারা যেতে পারে। এই সময় কিন্তু অনেক সময় ডাক পেলে এই সময় হওয়ার সম্ভাবনা কম, ডাক পেলে হয় আরো দেরিতে হয়। এই সময় নিউমোনিয়া হয় বা বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হয় কোনো কারণে। যদি বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয় তাহলে হাঁসের বাচ্চা অনেক বেশি মারা যায় ছোট অবস্থায়। তো এই জন্য এই সময়টা যেন একটু ভালোভাবে কেয়ার নিতে হয়, মুরগির বাচ্চার যেমন কেয়ার নেয় হাঁসের বাচ্চার সেভাবে ভালোভাবে কেয়ার নিতে হবে। আচ্ছা, এবং বলা হচ্ছে যে প্রতি 20টা বাচ্চার জন্য একটা করে খাদ্যের পাত্র, একটা করে পানির পাত্র দিবে, যেন তারা পর্যাপ্ত খাবার পাত্র, পানির পাত্র যেন পায়। এবং বলা আছে যদি আপনারা
খাঁচায় ব্রুডিং করেন তাহলে যথেষ্ট জায়গা দিতে হবে। কোনো কারণে যদি তাপ বেড়ে যায় অন্তত পক্ষে বাচ্চাগুলো যেন দূরে সরে যেতে পারে, তাদের থেকে যে বাচ্চাগুলো এক সাইডে আছে মানে কি এইদিকে লাইট আছে, লাইট থাকার কারণে তাপ বেশি হয়ে গেছে যে একদিকে সরিয়ে গেছে, কারণ ছোট জায়গায় দিলে তাপ বেড়ে গেলে তখন তাদের উপরে স্ট্রেস পড়বে এবং বাচ্চাগুলো ইয়া হয়ে যাবে, অ্যালার্জি হয়ে যাবে, তখন ধীরে ধীরে আর এই বাচ্চা থেকে ভালো প্রোডাকশন পাবে না। এবং এরকম ককশিটের ভিতরে ছোট জায়গায় বাচ্চা ব্রুডিং না করাই ভালো। বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে দরকার হলে রুমের এক কর্নারে বা বড় জায়গায় বা কোথাও এরকম গোল রাউন্ড করে বাচ্চা ব্রুডিং করা ভালো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বাচ্চা একটু বড় হয়ে গেল, বাট শীতকালে বিশেষ করে অবশ্যই বড় হয়ে গেলেও তাপ দিতে হয়, কারণ শীতকালে তো অনেক তাপমাত্রা কমে যায়, যেন ঠান্ডা না লেগে যায়, এই জন্য আবদ্ধ পুরো রুম আবদ্ধ করে লাইট দিয়ে তাপ দেওয়া যায়। আচ্ছা, আরেকটা হলো যে আপনাদের জায়গা যদি বড় হয় তাহলে যেহেতু বাচ্চার ক্ষেত্রে যদি ওয়াটার ফাল, ওয়াটার মানে কি পানির সাথে এদের সম্পর্কিত, এই জন্য যখন 2-3 সপ্তাহ পার হয়ে যাবে বা 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে ওই সময় আপনারা এদের গোসল করার ব্যবস্থা করতে পারেন। কিভাবে করতে পারেন, যে যেখানে আপনি রাখছেন কিন্তু গোসল করার জন্য বাইরে পুকুরে দেওয়া যাবে না, পুকুরে দেওয়ার শর্ত হলো যে ভ্যাকসিন করার 10 দিন পরে পুকুরে দিতে হয়, না হলে ডাক প্লেগ আক্রান্ত হতে পারে। এই জন্য আবদ্ধ রুমেই কোনো এক কর্নারে সারিতে পানি দিতে পারেন, গামলায় পানি দিতে পারেন বা বলে পানি দিতে পারেন, অথবা এরকম গর্ত করে প্লাস্টিক দিয়ে এখানে ফ্রেশ পানি দিয়ে গোসল করাইতে পারেন, গোসল করে তারা আবার ডাঙায় উঠে থাকলো। এই কাজটা আপনারা গোসল করাইতে পারেন প্রচন্ড যখন গরমের সময়। আচ্ছা, হাঁসের বাচ্চা পানিতে ছাড়ার সময় কিছু শর্ত আছে, যে হাঁসের বাচ্চা সাধারণত প্রথম 4 সপ্তাহ পানিতে ছাড়া ঠিক না। যদি পানিতে ছাড়েন এরকম ফ্রেশ টিউবওয়েলের ফ্রেশ পানি দিয়ে বলে বা কোনো কিছু দিয়ে গরমের সময় বিশেষ করে, তবে শীতকালে তো না অবশ্যই। 4 সপ্তাহ বলা হচ্ছে ঘরে লালন পালন করে এরপর পানিতে ছাড়তে হয়। আবার যেদিন পানিতে ছাড়বেন প্রথম দিনেই যেন সারাদিন পানিতে না থাকে এটা মাথায় রাখতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এবং গ্রীষ্মকালে বলা হচ্ছে যে 2 সপ্তাহ পরে পানিতে ছাড়তে পারবেন। এই পানিতে ছাড়া মানে পুকুরের পানিতে বা নালা নর্দমায় না, কারণ পুকুরের পানিতে নালা নর্দমায় ভাইরাস থাকে। ভাই ভাই মানে বাইরের পানিতে ছাড়বেন তখনই যখন আপনি ভ্যাকসিন করা শেষ হবে তখন। আচ্ছা, তো এইভাবে আপনারা ওই যে লাইট ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাচ্চাকে আপনারা এবং তুষের উপর বা কাঠের গুঁড়ার উপরে বাচ্চা এইভাবে আপনারা ব্রুডিং করবেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে হাঁসের খাদ্য ব্যবস্থাপনা। স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে হাঁসের ক্ষেত্রে এটা স্যাম ব্রয়লার স্টার্টার খাওয়া খাওয়াবেন, এবং বলা হচ্ছে ব্রয়লার স্টার্টার মিনিমাম 1 মাস তো খাওয়াইতেই হবে। বলা হচ্ছে যে প্রথমে হলো 15 গ্রাম থেকে শুরু হয়, তারপরে হলো 20 গ্রাম, তারপরে 25 গ্রাম, এটাও স্যাম 5 গ্রাম 5 গ্রাম 5 গ্রাম করে বাড়াবেন, এখানে কোনো বিরতি লাগে না, প্রতিদিন প্রতি সপ্তাহে 5 গ্রাম করে বাড়াইতে থাকবেন। এভাবে হাঁসের বাচ্চার ক্ষেত্রে খাবার বাড়াইতে হয়। এবং বলা আছে দ্বিতীয় মাস থেকে ব্রয়লার গ্রোয়ার খাওয়াবেন, এবং এটা হলো ওই যে দ্বিতীয় মাসে 25 গ্রাম দিবেন, 30 গ্রাম দিবেন এভাবে, এবং 3.5 মাস পার যখন হয়ে যাবে তখন বলা হচ্ছে যে এদের খাবারটা যা শেষ হবে 130 থেকে 140 গ্রাম খাবার খাবে। এদের কাছ থেকে ভালো ডিম প্রোডাকশন পেতে গেলে আদর্শ নিউট্রিশন পূর্ণ খাবার দিতে হবে। এই সময় লেয়ার লেয়ার খাবার দিবেন, তবে 130 থেকে যদি 140 গ্রাম হয়, তবে রাজহাঁস যদি হয় 180 গ্রাম বা মাসকবি হলে 160 গ্রাম, এভাবে তাদের খাবার দিতে হবে। আমাদের কেউ কি জয়েন হওয়ার জন্য ওয়েট করতেছে না? সরি, কি হলো? দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে আবদ্ধ রুমে আপনারা যখন বাচ্চা ব্রুডিং করবেন তখন হয়তো প্রচন্ড যখন গরম গ্রীষ্মকাল, তখন হয়তো প্রচন্ড ত্রাহি ত্রাহি অবস্থা হয়, তখন আপনারা এই তাপ মানে পানি দিতে পারেন। তা পানি কিভাবে দিতে পারেন, হয়তো রুমের এক সাইডে গর্ত করে প্লাস্টিক দিয়ে ফ্রেশ টিউবওয়েলের পানি দিতে পারেন। তাই বলে পুকুরের পানি আবার এনে দিবেন না, যে সকল পানিতে কন্টামিনেটেড ভাইরাস থাকতে পারে সেগুলো না। বা আপনারা বল দিতে পারেন বা চারি দিতে পারেন, যেগুলোর মাধ্যমে পানি দিয়ে তাদেরকে গোসল করানো যায়, তাহলে হাঁসের বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, যেহেতু এরা ওয়াটার ফল মানে পানির সাথে তাদের সম্পর্ক রাখতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে হাঁসের বাচ্চা পানিতে ছাড়ার সময় স্বাভাবিক বলেছে হাঁসের বাচ্চা সাধারণত প্রথম 4 সপ্তাহ পানিতে ছাড়া ঠিক না, ছাড়লে 4 সপ্তাহ পরে, তার আগে না।
4 সপ্তাহ পর্যন্ত ঘরে লালন পালন করবেন, এরপর পানিতে ছাড়বেন। তবে প্রথম দিন যেন সারাদিন পানিতে না থাকে সেটা আবার মাথায় রাখবেন। হয়তো পানিতে 1-1.5 ঘন্টা রেখে আবার উঠে নিয়ে আসবেন এভাবে। গ্রীষ্মকালে বলা হচ্ছে 2 সপ্তাহ পরে আপনারা পানিতে ছাড়তে পারেন। এরপর বলা হচ্ছে যে এই যে গ্রীষ্মকালে হোভার ছাড়াও আপনারা লাইট দিয়ে রাতের বেলা এভাবে তাপ দিতে পারেন। আর দিনের বেলা যদি তাপ বেশি থাকে দরকার নেই, লাইট বন্ধ করে রাখবেন বা 1-2টা লাইট জ্বালিয়ে রাখবেন। আচ্ছা, এরপর হলো খাদ্য ব্যবস্থাপনা। স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে প্রথম ঠিক ইয়ার মতোই, মুরগির মতোই এদেরকেও ব্রয়লার স্টার্টার দিয়ে শুরু করবেন। প্রথম সপ্তাহ দিবেন হলো 15 গ্রাম থেকে শুরু। হাঁসের প্রথম সপ্তাহে এদেরকে 15 গ্রাম ফিড দিতে হয়, পরের সপ্তাহে 20 গ্রাম, তারপরে 25 গ্রাম, এভাবে প্রতি সপ্তাহে মূলত 5 গ্রাম করে বাড়াইতে হবে। এবং বলা হচ্ছে দ্বিতীয় মাস থেকে প্রথমে স্টার্টার দিবেন, তারপরের মাস থেকে গ্রোয়ার দিবেন এবং 3.5 মাস পরে থেকে আপনারা লেয়ার ফিড দিবেন। তবে এভাবে প্রতি সপ্তাহে 5 গ্রাম 5 গ্রাম করে বাড়াবেন, কিন্তু যখন ডিমের চলে আসবে, যখন প্রায় 18, 19, 20 সপ্তাহ থেকে 1-2টা ডিম আসতে পারে, তো 5 মাস থেকেই, তখন আপনারা প্রায় 130-140 গ্রামের উঠতে হবে প্রাপ্তবয়স্ক অবস্থায়। আর রাজহাঁসের ক্ষেত্রে 180 দিতে হয়, আর ইয়ার ক্ষেত্রে চীনা হাঁসের ক্ষেত্রে 160 গ্রাম করে দিতে হয়। এভাবে মূলত এদের খাদ্য সরবরাহ করতে হয়। আচ্ছা, এরপর বলা আছে যদি হাঁসে ফ্রি রেঞ্জ হাঁস পালন করেন, যে আমার ছেড়ে দেওয়াও থাকবে বাসাও খাবে, এ সকল ক্ষেত্রে আপনারা এই যে বাসায় মিক্সড করে খাওয়াইতে পারেন। ধানের কুড়া, চাল, গম, ভুট্টা, ঝিনুক, বিভিন্ন শাকসবজি কুচি করে দিবেন। এছাড়াও মুরগির যেভাবে খাদ্য তৈরি করি, ভিটামিন মিনারেল ডিবি ভিটামিন দিতে পারেন, ক্যালসিয়াম দিতে পারেন, মাঝে মাঝে এনজাইম দিতে পারেন, এগুলোর সাথে মিক্সড করে খাওয়াইতে পারেন, তাহলে মোটামুটি খাবারটা আরো আদর্শ খাবার হবে। এবং বলা হচ্ছে যদি আপনারা ফ্রি রেঞ্জ পালন করেন, তাহলে বর্ষা মৌসুমে 50 থেকে 60 গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে, আর গ্রীষ্মকালে 70 থেকে 80 গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে। কারণ এই সময় গ্রীষ্মকালে একটু খাদ্যটা কম পায়, এই জন্য বাসা থেকে বেশি সাপোর্ট দিতে হবে। আচ্ছা, তাপমাত্রা তো এই যন্ত্র তো জানেন। হাঁসের বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রেও ঠিক সেম ওইভাবেই করবেন, যে প্রথম দিন আপনারা লেবু চিনি শরবত দিবেন, অথবা আর লাইসোবিন তো থাকবেই, প্লাস গ্লুকোজ দিতে পারেন। এভাবে আপনারা লেবু চিনি শরবত বা লাইসোবিন বা গ্লুকোজ এটা দিয়ে আপনারা প্রথম দিন আপনারা খাওয়াবেন। এটা দেওয়ার 2 ঘন্টা পরে ফিড দিবেন। এরপর দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন আপনারা লাইসোবিন বা ইলেকট্রোবিন স্যালাইন চলতে থাকবে, পাশাপাশি মক্সিলিন সিবি একটা নরমাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। হাঁসের বাচ্চার ক্ষেত্রে যদি ভালো কেয়ার ম্যানেজমেন্ট নেন, অ্যান্টিবায়োটিকও লাগে না, জাস্ট লাইসোবিন স্যালাইন দিবেন এবং মক্সিলিন সিবি দিবেন। এবং আপনারা ঠিক এই সময় ভিটামিনও সাপ্লাই দিতে পারেন, ভাইটাল অ্যামাইনো ফোর, ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট বা ভিটা 3। হাঁসের বাচ্চারও কিন্তু পা 2-1টা করে বাঁকা হয়, এই জন্য এদেরকেও এই সময় ভিটামিন দিবেন। এই দুইটা দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না পঞ্চম দিন পর্যন্ত। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তারপরে কোনো দরকার নেই, জাস্ট সব পানি সরবরাহ করবেন 12 থেকে 15 দিন। এই সময় একটু আপনারা পিএইচ বা জিঙ্ক সিরাপ, যেটাই খুশি দিতে পারেন, পিএইচও দিতে পারেন, জিঙ্ক সিরাপও দিতে পারেন। এরপর 18 থেকে 20 দিন, এগুলো অত কিছু লাগে না, তারপরেও একটু দিছি যদি আপনারা ওষুধ খাওয়াইতে চান, লাইসোভিট পুরো প্লাস বা ইক্সিভেট দিবেন 18 থেকে 21 দিন। কারণটা কি, এই সময় একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইতে হবে, কারণ আমরা 21 থেকে 25তম দিনে আমরা ভ্যাকসিন করব, ডাক প্লেগ ভ্যাকসিন করা হয় 21 থেকে 25তম দিনে। এই জন্য এর আগে একটু ইমিউন বুস্টার দিবেন, তাহলে ইমিউনিটি ভালো থাকবে। এবং 25 দিন পরে আপনারা অ্যামানোভেট প্লাস ভাইটাল অ্যামাইনো দিতে পারেন, যেন তাদের গ্রোথটা ভালো থাকে এই জন্য। আচ্ছা, এদের ভ্যাকসিন শিডিউল যেটা বলা হচ্ছে যে হাঁসের মূলত 3টা ভ্যাকসিন করলেই যথেষ্ট। 3টা ভ্যাকসিন করলে দেখবেন যে সব হাঁস মারা গেল, আপনার হাঁস মারা যাবে না। প্রথমত হলো ডাক প্লেগ ভ্যাকসিন, এটা দিতে হয় 21 থেকে 25তম দিনে প্রথম ডোজ, এটা 1 মিলি করে রানের মাংসে দিতে হয়। ডাক প্লেগ ভ্যাকসিন বুস্টার ডোজ করতে হয় প্রথম ডোজের 15 দিন পরে, 45তম দিনে বুস্টার ডোজ করবেন, এটাও 1 মিলি করে রানের মাংসে। এবং বলা হচ্ছে যে 6 মাস পর পর, এরপরে হলো প্রথম ডোজ করবেন, 15 দিন পরে বুস্টার ডোজ, এরপরে 6 মাস পর পর বুস্টার ডোজ। এটা হলো ডাক প্লেগের কাহিনী। আর ডাক কলেরা ভ্যাকসিন যদি করেন, তাহলে 56তম দিনে প্রথম ডোজ, এর 2 সপ্তাহ পরে হলো বুস্টার ডোজ, এরপর হলো 1 বছর পর পর ডাক কলেরা। আর RE6 যেটা হয় বার্ড ফ্লু পাওয়া যায় H5N1, এটা 2 থেকে প্রথম সপ্তাহে প্রথম ডোজ, 2 থেকে পঞ্চম মানে 1 মাস, এক কথা 1 মাস পরে প্রথম ডোজ করবেন, 0.5 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে।
এবং এটার বুস্টার ডোজ করতে হয় তার প্রথম ডোজের 3 থেকে 1 মাস পরে 1 মিলি করে ঘাড়ে চাপড়া দিচ্ছে। এরপর হলো 6 মাস পর পর করতে হয়। এরপরে এটা যদি করেন RA6 6 মাস পর পর। এইভাবে মূলত এই 3টা ভ্যাকসিন করা। এই 3টা ভ্যাকসিন করলে হাঁসের আর কোনো ভ্যাকসিন লাগে না। আর প্রথম ডাক প্লেগ ভ্যাকসিন করার পরে যদি 21 দিনে করেন তাহলে 30 দিনে পানিতে ছাড়বেন। তার আগে পানিতে ছাড়বেন না। মানে আজকে ফির আবার ভ্যাকসিন করবেন, কালকে পানিতে ছাড়বেন না। কারণ হলো কি, পানিতে যখন ছাড়লে দেখবেন যে কারণ তার ভিতরে ইমিউনিটি এখনো তৈরি হয় নাই, এতে আপনি পানিতে ছাড়ছেন তখন দেখবেন যে ভাইরাস আক্রান্ত করবে। আচ্ছা, ওই যেটা বলা আছে যে ডাক প্লেগ ভ্যাকসিন 100 মিলি পানিতে মিশাইতে হয়, 1 মিলি করে হাড়ের মাংস দিতে হয়, 15 দিন পরে বুস্টার ডোজ, এরপর 6 মাস পর পর। 21 থেকে 25 দিনে প্রথম ডোজ। এই যে ডাক প্লেগ ভ্যাকসিন পানি থাকবে, ডাক প্লেগ ট্যাবলেটটা গুলাই দিয়ে এতে গুলাই দিতে হবে, এরপর 1 মিলি করে হাড়ের মাংস দিতে হয়। ডাক কলেরা ভ্যাকসিন আচ্ছা 54 56 যেটা দেন, প্রথম ডোজ দিবেন 1 মিলি করে। এটা এই যে বলে যে 1 মিলি শিরাবিহীন স্তরে চামড়ার নিচে দিতে হয় এবং 6 মাস অন্তর অন্তর দিতে হয়। সরি, এটাতে 1 বছরও দেওয়া যায়, 6 মাস দিতে পারেন আপনারা, বা 1 মাস 1 বছর পর পরও দেওয়া যায়। ডাক কলেরা সেবা যত হয় না। তাহলে এটা হলো 6 মাস পর পর এটা দিবেন। আচ্ছা, RE6 যেটা, এটা হলো শরীরে মুরগি চলে আসছে। আচ্ছা, এটা একটু ইয়া করা হয় নাই। এটা হাঁসের ক্ষেত্রে, মুরগি হাঁসের ক্ষেত্রে সেম বলা আছে, যদি হাঁস হয়, হাঁসের বাচ্চা হয় 0.5 মিলি করে, আর যদি ইয়ার ক্ষেত্রে হয় 0.5 মিলি করে দিতে হয় হাঁসের ক্ষেত্রে, ডাককে 0.5 মিলি করে দিতে হয়। আর যখন বড় হয়ে যায় তখন 1 মিলি করে বুস্টার ডোজ দিতে হয়। এটা হলো RE6, এটা দিতে 1 মাস করে বুস্টার ডোজ দিতে হয়। এটাই যেটা RE6 ইয়ে বলে H5N1, এই যে 0.5 মিলি ডাকলিং অবস্থা এবং 1 মিলি অ্যাডাল্ট অবস্থায়, যখন বড় হবে 1 মিলি বুস্টার ডোজ। এইভাবে মূলত ভ্যাকসিনটা করা হয়। আচ্ছা, এরপর ডাক প্লেগ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে দেখবেন যে অনেকগুলো হাঁস মারা যেতে পারে, চোখ সাদা হয়ে যেতে পারে, এবং বলা হচ্ছে যে যে কোনো বছরের যে কোনো সময় ডাক প্লেগ হতে পারে। ডাক প্লেগের সিম্পটম হলো যে পায়খানাটা নরম পায়খানা করবে, সবুজযুক্ত পায়খানা, পানিযুক্ত পায়খানা থাকবে, এবং মাথা পাকড়া মাথা ঘোরাবে, এবং চোখগুলো ঘোলা হয়ে যাবে, এবং মাথা ঝাঁকুনি দিবে। এটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার হাঁসের ডাক প্লেগ হয়েছে। আর যদি এরকম সিমটম পান তাহলে বুঝবেন যে ডাক প্লেগ। আর ডাক প্লেগ হলে বা এক জায়গায় চুপ করে থাকবে, ঝুম ধরে বসে থাকতে পারে, মাথা পাকাবে এবং ঝুম ধরে থাকবে, অনেক সময় মুখ হা করবে। এই হলো ডাক প্লেগের সিমটম। ডাক প্লেগের ট্রিটমেন্ট হলো সর্বোচ্চ ট্রিটমেন্ট, যেটা ব্যাগ দিবেন, মক্সিলিন সিবি দিবেন এক করে 1 গ্রাম 1 লিটারে। ইমিউন বুস্টার দিতে হবে 1 ফেরাসি 12 দিবেন, রেনাসি দিবেন, একটা কিডনি টনিক দিবেন, নাপা দিবেন, স্যালাইন দিবেন, টক্সিন বাইন্ডার দিবেন। সব গুলাই মিক্সড করে সকাল দুপুর বিকাল এভাবে 5-7 দিন খাওয়াবেন, আল্লাহ চাইলে কন্ট্রোল হবে। ধন্যবাদ। এরপর বলেন, আপনাদের কারো প্রশ্ন থাকলে বলেন। হাঁস সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাইতেছি যে এই ভ্যাকসিন গুলা কি দুটা পাশাপাশি 2-1 দিন পর পর দেয়া যাবে, নাকি একটা দেওয়ার পর অন্যটা 1-1.5 মাস 2 মাস গ্যাপ দিয়ে দিতে হবে? না, এটা তো যে পাশাপাশি দিতে পারবেন, আপনি আগে দেন না, এখন দিতে পারবেন, সমস্যা নেই। বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা আসলে হলো প্রশ্ন আছে। ইমিউন সিস্টেম বা ইমিউনিটিটা হলো এমন একটা সিস্টেম, এই সিস্টেমে আপনার একদিনে 4টা ভ্যাকসিনও কাজ করতে পারে, বুঝেন নাই? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার আমার দেশে 2টা হাঁস, মানে সকালবেলা ছাড়ছি ভালো, বিকালবেলা দেখি মানে হাঁটতে পারে না, ঘাড় বাঁকা হয়ে গেছে একটা, পরে আবার রাত্রেবেলাও ভালো দেখলাম, আর একটা সকালবেলা মানে খড় থেকে বার করে দেখি মানে উঠতে দাঁড়াইতে পারে না, আবার ঘাড় বাঁকা হয়ে গেছে, কিছুক্ষণ পরে মারা গেছে। এটা সমস্যা কি? আচ্ছা, এটা এখন ঘাড় বাঁকা যে কি কারণে হলো, অনেক সময় ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে, বা ভাইরাল ইনফেকশনও হতে পারে। এখন আপনি একটু আমাকে ভিডিও করে বা ইয়া করে দিয়ে দেখি। আর আপাতত ভিটামিন বি কমপ্লেক্স খান, ভিটামিন বি কমপ্লেক্স খান। আমার স্যার দাঁড়াইতে পারে না, ঘাড় বাঁকা হয়েছে, আবার উঠে দাঁড়াইতেও পারে না, এমন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু লগ দেন, আমি একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, এটা ফলো করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
তাহলে এই একটা সমস্যাই হাঁসের বেশি দেখা যায়, হঠাৎ করে বসে পড়ে, দাঁড়াইতে পারে না, 2-1 দিন গেলে ঘাটটার ব্যথা হয়ে যায়, বাইরে খাওয়া দাওয়া বন্ধ এটা করে। এটা ডাক্তার শুরুতেই যে কাজটা করবেন সেটা হলো আমি একটু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, আমাদের এটা ফলো করবেন। এই যদি হাঁসের ক্ষেত্রে ওই যে ফ্লোরফেনিকল দিবেন, কোসুরিক্স প্লাস বা এটিভেট দিবেন আগে, পাশাপাশি ভিটামিন স্যালাইন চালাবেন, সম্ভব হলে ডাবের পানি চালাবেন, ভিটামিন বি কমপ্লেক্স চালাবেন, এগুলো স্যার চালাবেন। একটু লিখে দিলে ভালো হয়, হ্যাঁ একটু লিখে দেন। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি বলতে লেখা আছে, আমি আপনাদের গ্রুপে দিচ্ছি। শুরুতে এটা চালাবেন, এরপর যখন কন্ট্রোল যদি না হয় তাহলে এখানে যে ডাক্তারের যে ট্রিটমেন্টটা দিচ্ছি জেন্টামের বক্সিং সিটিতে চলে যাবেন। এরপরে যদি না আর হয় তাহলে আর করার কিছু নেই। পায়খানাটা মানে পানি পানি হয়, আবার সবুজ হয়ে যায় মাঝে মাঝে, আচ্ছা ঠিক আছে, বুঝতে চুনো পেরেছি। পায়খানা হয় সাথে। আচ্ছা, যেটা দিছি এগুলো ফলো করবেন। এই যে দেখেন আপনাদের গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার এইটাই আমাদের গ্রামের বাসা বলে যে কাইলা পড়ছে, হঠাৎ করে দাঁড়াইতে পারে না, পরে আস্তে আস্তে মারা যায়, এটাই সবচেয়ে বড় প্রধান সমস্যা হাঁসের। আচ্ছা ঠিক আছে। স্যার ডাকপিলের ভ্যাকসিন করার পরেও এই সমস্যা হয়। আমার 2 বার করে হাঁস করাচ্ছি, ডাক্তারের আমার বুস্টার তো করেন না ডিম আপনারা? পাড়ার আগে আগে এরকম সমস্যায় সব হাঁসগুলো মারা গেছে। ডাক্তারে কিন্তু বুস্টার ভ্যাকসিন করেন না, খালি একবার করে দেন, কোনো রকম দিয়ে বেঁচে গেছে। ওই যে একবার ছোট থেকে করি, ওই 25 দিন বয়সে, আবার 2 মাস পরে করি, তাছাড়া তো আর করা হয় না। না না না, 15 দিন পরেই করবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার, আগে তো জানতাম না, এই কারণে করা হয় না। ধন্যবাদ স্যার। বলেন এরপর বলেন। দেশি দেশি হাঁস সাধারণত কত মাস বয়স থেকে ডিম পারে? হ্যাঁ, দেশি হাঁস সাধারণত কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? অলরেডি 5 মাস হয়ে গেছে তো ডিম দিচ্ছে না আর কি স্যার। আপনি ফিট সঠিক প্রশ্ন আছে?